সোনম ওয়াংচুকরা রাস্তায় বসবে, সোনম ওয়াংচুকরা জেলে যাবে, আর আসারাম বাপুরা বেল পাবে, এটাই দেশের ভবিতব্য। আমাদেরকে মেনে নিতে হবে, 29 অব্দি অন্তত মেনে নিতে হবে। 2014 সাল থেকে 2026 এই 12 বছর কেন তসলিমা নাসরিনকে তাকে নাগরিকত্ব দিয়ে তাকে কলকাতায় রাখুক, তাকে মহারাষ্ট্রে রাখুক, তাকে নিজের মাথায় রাখুক, যেখানে ইচ্ছা রাখতে পারতো, তার জন্য কেন পশ্চিমবঙ্গে বিজেপির আসার জন্য, ক্ষমতা আসার জন্য ওয়েট করতে হলো? এই কুণাল কামরা স্টেজে দাঁড়িয়ে, সোনম ওয়াংচুকের পাশে স্টেজে দাঁড়িয়ে বলছেন যে সীতার বরের নাম নিয়ে নিতার বরের কাজ করছে। এটা তো ফ্যাকচুয়ালি কারেক্ট, এটা তো কোনো অসম্মান কিছু নয়। সীতার বর, রামকে সীতার বর বলা কি অন্যায়? এটা কি ভুল? আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক সময় অনেক সমালোচনা করেছি, কিন্তু দেখছি আগামীতে সমালোচনা করলে একটা গুন্ডা দমন আইন আমাদের উপর চাপিয়ে দেওয়া হবে। আজকে যখন নিজেদের পছন্দের রাজনৈতিক দল ক্ষমতায় আছে আর সোনম ওয়াংচুকরা প্রতিবাদ করছে, এরা একে দেশদ্রোহী বলছেন, সোনম ওয়াংচুককে দেশদ্রোহী বলছেন। আপনারা ভাবতে পারেন, কলেজে রিউনিয়ন করতাম, এটা হচ্ছে তৃণমূলের রিউনিয়ন করা। তৃণমূলে বেসিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া দুনিয়ার সবাই ভালো। তৃণমূল বিধানসভায় শপথ নেওয়ার পরে তারা নিজেরা গান্ডে পিণ্ডে কিন্তু বিধানসভায় সাবসিডির টাকায় ভাত, মাছ, মাংস সব খাবে, কিন্তু আমাদের বাড়ির বাচ্চাদের ছেলেমেয়েরা তারা কি খাবে সেটা আমরা ঠিক করতে পারবো না। আমাদের বাড়ির ছেলে মেয়ে খাবে, আমরা ঠিক করতে পারবো না ওরা কি খাবে, সেটা ঠিক করে দেবে ইসকন। আমরা দেখলাম যে দিল্লিতে সোনম ওয়াংচুককে অনশনরত অবস্থায় পুলিশ বলপূর্বক রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করে সেখান থেকে তুলে দিল। তো এই বিষয়টায় আপনার বক্তব্য? এটা জানাই ছিল যে সরকার একটা সময় যখন আর উত্তর দিতে পারছেন না, কোনো না কোনোভাবে এই আন্দোলনটাকে ভাঙতেই হতো ওনাদের। তো উনি ওনাদের কাজ, মানে সরকারের কাজ করেছে। সরকারের হাতে ক্ষমতা ছিল, দুটো ক্ষমতা ছিল। একটা হচ্ছে সোনম ওয়াংচুকদের সাথে বসে কথা বলে একটা সমস্যার সমাধান বের করা, আর একটা ক্ষমতা ছিল সোনম ওয়াংচুকদের আন্দোলনটাকে কোনোভাবে ভেঙে দেওয়া। সরকার দ্বিতীয়টা বেছে নিয়েছেন, তাদের এই ক্ষমতাটা দেখিয়েছেন সাধারণ মানুষকে। আমার বিশ্বাস 29-এ যে ভোটটা হবে, সাধারণ মানুষও তাদের ক্ষমতাটা সরকারকে দেখিয়ে দেবে। এটা হওয়ারই ছিল। দেখুন, আমাদের 14 পুরুষের কপাল ভালো, সোনম ওয়াংচুকের মতো কেউ আগামী প্রজন্মের জন্য উনি রাস্তায় বসছেন, সাধারণ মানুষের, সাধারণ বাড়ির ছেলেমেয়েটার কথা বলছেন। সোনম ওয়াংচুক চাইলেই ওনার কাছে সুইজারল্যান্ডের ভিসা ছিল, উনি সারা জীবন ওখানে কোটি টাকার গদিতে শুয়ে থাকতে পারতেন। উনি সে জীবনটা মানে চাননি হয়তো, উনি চেয়েছিলেন একটা আগামী প্রজন্মের লড়াইয়ের জন্য উনি নিজের জীবনটাকে শেষ করতে চেয়েছেন, মানে একটা লড়াইতে দিতে চেয়েছেন। এবার প্রশ্ন হলো, যাদের জন্য লড়ছেন তারা এবারে সামনে এগিয়ে এসে সোনম ওয়াংচুককে সাপোর্ট করবে কিনা। সোনম ওয়াংচুকদের প্রশ্ন হচ্ছে শুধু এই যে 23টা ছেলে মেয়ে বা 24 জন ছেলে মেয়ে যারা আত্মহত্যা করেছে, এবং শুধু 24টা তো এই বছরের বলছি, 2021 থেকে 2026 এই নিট সংক্রান্ত যত ঘটনা ঘটেছে, সেখানে 93 জন ছাত্রছাত্রী তারা সুইসাইড করেছে, আত্মহত্যা করেছে। এর জবাব দিয়ে কে দেবে? এটা তো একটা দিক গেলই। এবারে বলো, টাকার বিনিময়ে যারা কোটিপতি, যারা লাখপতি, তারা টাকার বিনিময়ে নিজের সন্তানদের হাতে একটা প্রশ্নপত্র কিনে তুলে দিচ্ছেন। এবার যখন ওরা টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে যখন ওরা কেউ চিকিৎসক হচ্ছে, কেউ শিক্ষক হচ্ছে, কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে, তাদের কাছে যখন আমি একজন রোগী হয়ে যাব, আমার ভবিষ্যতে আমি বেঁচে থাকবো তো? যে ইঞ্জিনিয়াররা টাকার বিনিময়ে একটা ডিগ্রি পেয়ে গেছে, তারা যে বাড়িটা তৈরি করছে, সেটা আগামীকাল ভেঙে পড়বে না তো? যে শিক্ষকটা টাকা দিয়ে চাকরি পেয়েছে, ক্লাসরুমে যে একটা ভবিষ্যৎ তৈরি করার কথা ছিল, সেই ভবিষ্যৎ প্রজন্মটাকে নষ্ট করছে না তো? এইটা ছিল সোনম ওয়াংচুকদের প্রশ্ন। এবং একটা অ্যাকাউন্টেবিলিটি, একটা দায় সরকারের, যে তোমাকে জনগণ ক্ষমতায় এনেছে, তোমারও কিছু দায় বর্তায় তাদেরকে উত্তর দেওয়া। সেই অহংকার বোধ এই সরকারের জানি না, যে সোনম ওয়াংচুকের মতো একজন মানুষের সাথে কথা বলতে পারলেন না। মানে অন্য কেউ নয়, কোনো সিজেপি হ্যান ত্যান সেই রাজনৈতিক দলকে আপনি সাপোর্ট করতে পারেন, না করতে পারেন, আমি ব্যক্তিগতভাবে খুব যে সাপোর্ট করি তাও নয়, কিন্তু লড়াইটা সামনে নিয়ে এসেছিল সোনম ওয়াংচুকরা। এই লড়াইতে সরকার ওনাদের পাশে থাকতে পারতেন, তার দম্ভ দেখালেন। এবং পশ্চিমবঙ্গে আমি দেখেছি অনেক বিজেপি সমর্থক, তারা আবার সোনম ওয়াংচুককে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তুলনা করছেন। আমি তো আশ্চর্য হচ্ছি যে এই বিজেপির সমর্থকরা কিছু বছর আগে যখন রাস্তায় বসে শিক্ষক, শিক্ষিকা, হবু শিক্ষক বা ছাত্রছাত্রী তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতো, অনশন করতো, এরাই সবার আগে এগিয়ে গিয়ে ওদেরকে সাপোর্ট করতো। আজকে যখন নিজেদের পছন্দের রাজনৈতিক দল ক্ষমতায় আছে আর সোনম ওয়াংচুকরা প্রতিবাদ করছে, এরা একে দেশদ্রোহী বলছেন, সোনম ওয়াংচুককে দেশদ্রোহী বলছেন। আপনারা ভাবতে পারেন, যে লোকটা আমরা যখন মুখে বলি না, অনেক রাজনৈতিক নেতারা স্টেজে উঠে বলেন, দেখবেন যে জয় জওয়ান জয় কিষাণ, যখন রাজনৈতিক নেতারা এই বক্তব্য রাখছে আর কিষাণ আর জওয়ানদের জন্য কিছুই করছে না, তখন এই সোনম ওয়াংচুকরা একটা জওয়ানদের জন্য একটা কি বলে, সূর্যের আলো, সোলার হিটেড একটা রুম তৈরি করে দিয়েছে, যাতে দেশের জওয়ানরা ওই জম্মু বা লাদাখের মতো একটা তীব্র ঠান্ডা এরিয়ায়
তারা শান্তিতে রাতটা কাটাতে পারে। তারা কিষানদের জন্য এই সোনম ওয়াংচুকের একটা আইস্তূপা তৈরি করে দিয়েছেন। তারপরে ওনাকে দেশদ্রোহী শুনতে হয়। ঠিকই আছে, এই দেশে সোনম ওয়াংচুকরা রাস্তায় বসবে, সোনম ওয়াংচুকরা জেলে যাবে, আর আসারাম বাপুরা বেল পাবে, এটাই দেশের ভবিতব্য, আমাদেরকে মেনে নিতে হবে, 29 অব্দি অন্তত মেনে নিতে হবে। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা কথা আপনি বললেন যে 24 জন ছাত্রছাত্রীর আত্মহত্যার ঘটনা। তো 24 জন ছাত্রছাত্রী একদিকে আত্মহত্যা করছে, সেখানে সরকারের যা ভূমিকা, উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি অযোধ্যায় রাম মন্দিরে বিপুল অঙ্কের টাকা চুরির ঘটনা। তো সেখানে সরকারের আরেক রকম ভূমিকা, এই বিষয়টা নিয়ে কী বলবেন? ঠিক আছে, মানে ও একজন শুনলাম তো একজন বিজেপি নেতা বলেছেন নাকি হিন্দুদের টাকা হিন্দুরা চুরি করেছে, তাতে কি? হ্যাঁ, হিন্দু রাষ্ট্রে, এখন একটা স্বাধীন হিন্দু রাষ্ট্রে একটা হিন্দু শান্তিতে চুরিও করতে পারবে না? তুমি তাই নিয়ে আমাকে প্রশ্ন করবে? হিন্দুদের এই অধিকারটুকু একটা হিন্দু রাষ্ট্রে আমরা দিতে পারবো না? চুরি করছে তাদের টাকা, ভালো তো। আমি তো শুনলাম একজন ড্রাইভার, যে পুরোহিতের ড্রাইভার, তাকে নাকি কাজ পাইয়ে দিয়েছিল টাকা গোনার, সে কয়েকদিনে কোটিপতি হয়ে গেছে। এরপরে পুরো সরকার চুপ, পুরো ইকোসিস্টেম চুপ, পুরো গদি মিডিয়া চুপ, এটা নিয়ে কোনো কথা হবে না। অথচ রাজ্যে বা কেন্দ্রে যখন রাম মন্দির হবে, তখন এখানকার সাংবাদিকরা ওই রিপাবলিক বাংলার ময়ূক রঞ্জন ঘোষ এমন উপর থেকে নিচ অব্দি গেরুয়া সেজে, যেমন হচ্ছে একটা মিরিন্ডার বোতল, সে চলে যাচ্ছে রাম মন্দিরে কভার করতে। আর এই ঘটনা যখন হিন্দুদের আস্থায় আঘাত লাগছে, তখন কেউ আওয়াজ তুলছে না। অথচ তুমি দেখো, মানে এদের হিপোক্রেসিটা। এই কুণাল কামরা স্টেজে দাঁড়িয়ে, সোনম ওয়াংচুকের পাশে স্টেজে দাঁড়িয়ে বলছেন যে সীতার বরের নাম নিয়ে নিতার বরের কাজ করছে। এটা তো ফ্যাকচুয়ালি কারেক্ট, এটা তো কোনো অসম্মান কিছু নয়। সীতার বর, রামকে সীতার বর বলা কি অন্যায়? এটা কি ভুল? এতে তাদের মানে বিশ্বাসে আঘাত লাগছে। অথচ রাম মন্দির থেকে কোটি কোটি টাকা তাদের যে ভক্তিভরে মানুষরা, হিন্দুরা টাকা দিয়ে গেছিল, সেই টাকাটাকে চুরি করছে এরা, সেই টাকাটাকে লুটপাট করছে, তাতে এদের আস্থাতে আঘাত লাগছে না। এই দেশ আমরা তৈরি করছি, আগামীতে এই দেশকে আমাদেরকে দেখতে হবে। এই ময়ূক রঞ্জনরা তৈরি করছে, একটা প্রজন্মকে তৈরি করে দিয়ে যাচ্ছে, সেটা আমাদেরকে দেখতে হবে। তবে আমরাও বলছি, মানে কোনোদিন যদি এদের সরকার উল্টায়, এই ময়ূক রঞ্জন বলো কিংবা বিভিন্ন যত সাংবাদিকরা যারা এই কুকর্ম করছে, এক একটা ফাইল খোলা হবে, এক একটা যে হিংসার বার্তা এরা সমাজে বিষ মেশাচ্ছে, সব কিছু ফাইল খোলা হবে, এদেরকে যেন জেলে ভরা হয়। যে নতুন সরকার আগামীতে আসুক বিজেপিকে সরিয়ে, তাদের কাছে অন্তত এই রিকোয়েস্ট আমি করব। প্রজন্ম তৈরির কথা বললেন আপনি, কিন্তু সেই ক্ষেত্রে বিজেপি সরকার, কেন্দ্র সরকার একটা বিল আনছে যেখানে 16 বছরের কম বয়সী ছেলেমেয়েদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে একটা নিষেধাজ্ঞা আসবে। তো একজন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ মানুষ হিসেবে এবং ইনফ্লুয়েন্সারদের পক্ষ থেকেও এই বিষয়টাকে কিভাবে দেখা উচিত এবং এর রাজনৈতিক প্রভাব কতটা? আমি জানি না নিষেধাজ্ঞা এই জন্য করেছে কি, চুরি বাটপাড়ি যেভাবে একের পর এক ধরা পড়ছে, ওই বাচ্চা ছেলেরা অল্প বয়সেই যদি তারা যখন এই সত্যতার মুখোমুখি হয়ে যাচ্ছে, তাই জন্য এটা করা কি যায় না। তবে পুরোপুরি নিষেধাজ্ঞা করাটা কতটা আইনি আমি জানি না। হ্যাঁ, কিছু তো একটা পেরেন্টসদের একটা গাইড থাকবে, একটা ডিজিটাল শিক্ষায় বলে, মানে ডিজিটাল শিক্ষা মানে তুমি ওই যে বলে না, তুমি সামনাসামনি বসে হয়তো আমাকে অপমান করতে পারছো না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা ফেসবুকে একটা কমেন্ট করে দিচ্ছ, তাতে মানে হাজার হাজার লোকের মাধ্যমে তোমাকে আমি চিনতেও পারছি না, তুমি আমাকে একটা গাল দিয়ে চলে যাচ্ছে, তোমার নিজের মনের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন আসছে। সকালে উঠে আমরা টার্গেট করে নিচ্ছি একে কাদা ছুটতে হবে, মানে কোনো কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম নেই, যে যাকে পারছে 4 অক্ষরের গালিগালাজ দিয়ে বেরিয়ে যেতে পারছে। এটা একটা নিশ্চয়ই নেগেটিভ প্রভাব পড়ে। তবে একটা ডিজিটাল শিক্ষা সরকারের দেওয়া উচিত। এখন তো সবটাই তো ডিজিটালাইজ যুগ। ছেলেমেয়েরা 16 বছরের ছেলেমেয়েরা কিংবা তার কম, তারা কিন্তু সোশ্যাল মিডিয়া বলো কিংবা ইন্টারনেট, তারা সেখান থেকে বিপুল পরিমাণ জ্ঞান অর্জন করেন। যেমন একটা খারাপ প্রভাব আছে, ভালো প্রভাবও আছে। তো দুটোকে মিলিয়ে মিশিয়ে যদি সরকার একটা ব্যালেন্স করে চলতে পারে, আমার মনে হয় বেটার হবে। মানে আমি এটার কোনো রাজনৈতিক দিক থেকে বলছি না, অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার আমার মনে হয় পুরোপুরি একদম নিষেধাজ্ঞা করে দেওয়াটা কতটা ঠিক জানি না। মা বাবার একটা কন্ট্রোল থাকবে, যেমন টিভিতে আমরা দেখেছি পেরেন্টসদের একটা লক থাকে, যদি কিছু কিছু ওয়েবসাইট তাদের জন্য বন্ধ করে দেওয়া যায়, সেটা হয়তো বেটার হবে। মানুষের প্রতি যেন আরও সিম্পেথাইজ করতে পারে ওরা, সেই সহানুভূতি যেন ওদের মধ্যে জন্মায়, সেই দিকটা যেন সরকার দেখে। পুরোপুরি সোশ্যাল মিডিয়া ব্যান করে দেওয়ার আমি একদম পক্ষে নই। এই প্রসঙ্গে এই যে সোশ্যাল মিডিয়া ব্যান করে দেওয়া এবং সামাজিকভাবে যে অনশন আন্দোলন, সেই আন্দোলনে সরকারের যে তীব্র দমনপীড়ন আমরা দেখতে পাচ্ছি, তো সেইখানে শিল্প এবং সংস্কৃতি জগতের বুদ্ধিজীবী মহলের অনেকে কথা বলছেন, আবার অনেকে চুপও রয়েছেন। তো শিল্পী জগৎ এবং বুদ্ধিজীবী মহলে পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে ঠিক কী ভূমিকা হওয়া উচিত এবং ইতিপূর্বে যে ভূমিকা দেখে এসেছি তার তুলনায় কীভাবে এটাকে দেখা উচিত? আগে যা দেখে এসেছি এখনও তাই দেখছি, মানে আলাদা কিছুই দেখছি না। মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরকারে ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় চটিতে যদি বিষ পড়ে যেত, এদেরকে হসপিটালে নিয়ে যেত, এদের জি উল্টে এরা রাস্তায় পড়ে থাকতো।
এখন দেখছি শুভেন্দু অধিকারীর বুটে যদি এখন বিষ পড়ে যায় একই কেস হচ্ছে। এদের কোনো পরিবর্তন হবে না। অথচ যখন সরকার পরিবর্তন হয়ে গেল এরা বলল হ্যাঁ আরজি করের মতো একটা ঘটনা খুব খারাপ, মমতা বন্দ্যোপাধ্যায় খুব খারাপ করেছিলেন, সরকার বদলানোর পরে এদের মনে হলো। আবার যখন হয়তো কোনোদিন বিজেপি সরকার পাল্টাবে এদের হয়তো মনে হবে নরেন্দ্র মোদী খুব খারাপ ছিল। এখন এদের উপর ভরসা করে পরিবর্তন কেউ আশা করেছিল না। এরা কথা বলবে তাহলেই পরিবর্তন হবে, তাও কেউ মনে করেনি। এবং সবাই যে এটার অংশ তাও আমি মনে করছি না। বিভিন্ন, যেমন রাহুলদা আমাদের মারা গেলেন, রাহুলদার মতো এত ভোকাল যে কোনো বিষয়, রাজনৈতিক বিষয় কতজনকে আমরা দেখতাম, শ্রীলেখা মিত্র ভোকাল। আমি বলছি এটা তো বামপন্থী মনস্ক মানুষ, মানে অনেকেই আছেন যারা আমার রাজনৈতিক চিন্তাধারার সাথে তাদের চিন্তাধারা ম্যাচ করে না, কিন্তু তারা ভোকাল, তাদের একটা পয়েন্ট আছে, একটা স্ট্যান্ড পয়েন্ট আছে, সেটা আমার সাথে মিলতে পারে না মিলতে পারে, কিন্তু অন্তত তারা বলছে, আমি তাদেরকে রেসপেক্ট করি। যারা ওই দু নৌকায় পা দিয়ে চলবে, আজকে এর সাথে এর ক্ষমতায় আছে বলে এর হয়ে কথা বললো, কালকে ও ক্ষমতায় আছে ওর হয়ে কথা বললো, তাদেরকে আমি খুব একটা পাত্তাও দিই না। এবং আমি কেন, আমি বলছি সাধারণ মানুষ কেউ পাত্তা দেয় না, তাদের মুখ দেখে পরিবর্তন আসে না। পরিবর্তন যদি আসার, সাধারণ মানুষরা রাস্তায় নেমে সেই পরিবর্তনটা ছিনিয়ে আনে, সেটা 2026-এই মানুষ দেখিয়ে দিয়েছে। আচ্ছা, এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা এবং তার পরিস্থিতি অনুযায়ী বারুইপুরের যে ঘটনাটা ঘটলো, সেখানে লায়েক আলীকে আমরা দেখলাম গ্রেপ্তার করা হলো এবং ধর্মীয় উস্কানি, সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার একটা অভিযোগ করা হলো। তো সামগ্রিকভাবে এই বিষয় নিয়ে আপনার বক্তব্য? একটা মানে খুবই দুর্ভাগ্যজনক, মানে একটা সময় ছিল অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে, আমি এটা কোনো ওনাকে সার্টিফিকেট দিচ্ছি না ভালো হওয়ার, তবে এইটুকু আমি বলছি, আমরা অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় চোর, মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত, এটা আমি মুখ ফুটে অন্তত বলতে পারতাম। মানে বা আরজি করের মতো ঘটনায় বলো, দেখো আরজি করে তো সন্দীপ ঘোষ কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিন থেকে কোনো ডাইরেক্ট লিঙ্ক পাওয়া যায়নি, এবং আজকেও ডাইরেক্ট কোনো লিঙ্ক পাওয়া যায় না। কিন্তু প্রথম দিন ওদের যেভাবে ওরা হস্তক্ষেপ করেছিল বিষয়টা, তদন্ত তাড়াহুড়ো করে ডেড বডি, মৃতদেহ পুড়িয়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি, আমাদের মনে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেইখানে জড়িত হতে পারে, এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা তীব্র আক্রমণ করেছি, সমালোচনা করেছি। এটা তার জন্য ভাবতে হয়নি যে একটা গুন্ডা দমন আইন আমাদেরকে, হ্যাঁ নিশ্চয়ই অনেকের বাড়িতে পুলিশ রেড হয়েছে, অনেকের বদলি হয়েছে ইত্যাদিতে হয়েছে, সত্যি বলতে হয়েছে। কিন্তু যে লাহেক আলীরা একটা সময় এই তৃণমূলের আমলে বারুইপুরে বুক ঠুকে রাজনীতি করে গেছে, শুভেন্দু অধিকারীরা প্রথম সেই লাহেক আলীদের জেলে ভরছেন কি না, বারুইপুরে দাঁড়িয়ে শুধু বলেছিলেন যে বিজেপি এই কাজটার সাথে যুক্ত, শান্তনু মণ্ডলের এই কাজটার সাথে যুক্ত, এবং আরএসএস যুক্ত। এবং আরএসএস যুক্ত এই কথাটা শুধু যে ওনার মুখে শোনা গেছে তা কিন্তু নয়, সেখানকার আরও অনেক মানুষ আছেন যারা একসাথে একই সুরে বলেছেন আরএসএস, ওই 4 জন আরএসএস যুক্ত আছেন ওই ঘটনার সাথে। মানে যখন লায়েক আলী আরএসএস বলছেন, তখন চারপাশে যারা দাঁড়িয়ে আছেন তারাও সহমত পোষণ করছেন। মানে এইটা বলার জন্য একটা মানুষের জেল হতে পারে, এটা অন্তত আজকের দিনে দাঁড়িয়ে আমি ভাবতে পারছি না। মানে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক সময় অনেক সমালোচনা করেছি, কিন্তু দেখছি আগামীতে সমালোচনা করলে একটা গুন্ডা দমন আইন আমাদের উপর চাপিয়ে দেওয়া হবে, একটা 12 মাসের একটা জেল বিনা তদন্তে, বিনা উকিল দিয়ে আপনাদেরকে জেলে ভরে দেওয়া হবে। এইটা আজকে লায়েক আলীর উপর হচ্ছে, কালকে আমার উপর হবে, পরশুদিন আপনার উপর হবে। আপনারা যদি আজকে এগুলোর বিরুদ্ধে রুখে না দাঁড়ান, আজকে এটা একটা ধর্ষণের বিরুদ্ধে কথা বলতে দেবে না, কালকে একটা চুরির বিরুদ্ধে কথা বলতে দেবে না, তারপরে আস্তে আস্তে যা করছে সবটাকেই মেনে নিতে হবে, সবটাকেই স্বাভাবিক মনে করতে হবে। এখন যেমনি আমরা নেতাদের এত দুর্নীতি দেখছি সারাদিন, বা এত খুন খারাপি দেখছি, আমাদের মনে হচ্ছে এটাই স্বাভাবিক। একদিন যদি কোনো জায়গায় আমরা কোনো ধর্ষণের ঘটনা না শুনতে পাই, তখন মনে হয় এটা যেন অস্বাভাবিক, মানে আমরা সারাদিন এটা শুনেই অভ্যস্ত। তেমনি নেতা মন্ত্রীরা এটাকেই আমাদের মধ্যে অভ্যস্ত করে তুলতে চাইছে, এটাই স্বাভাবিক হবে, তোমরা এটাকেই মেনে নাও, যদি প্রতিবাদ করো তার ফল হবে তুমি একটা লায়েক আলী হয়ে যাবে। এই প্রসঙ্গে আপনি বিরুদ্ধে প্রতিবাদ করার কথা বললেন, সেখানে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি মিড ডে মিলের যে বরাত, রাজ্য সরকার তার ঠিক কী উদ্দেশ্য বা মানে অভিমুখ থাকতে পারে? আমার বিজেপির উদ্দেশ্য হচ্ছে, আমার মনে হয় আরএসএসের যে চিন্তাভাবনা সারা দেশ জুড়ে চালাচ্ছে, সেটাকে পশ্চিমবঙ্গে অন্তত ওটাকে কাজে লাগানো, বা পশ্চিমবঙ্গে ওই জিনিসটাকে একটা বাস্তব রূপ দেওয়া, তার মধ্যেই এই জিনিসটাকে এনেছেন সামনে, ইসকনকে দায়িত্ব দিয়েছেন। দেখুন, নর্থ ইন্ডিয়ার বিভিন্ন রাজ্যে তাদের সংস্কৃতিতে নিরামিষ খাওয়াটা স্বাভাবিক, তাদের ঐতিহ্যে, তাদের সংস্কৃতির সব কিছুর সাথে নিরামিষ যায়, রাজস্থানে যায়, মহারাষ্ট্রে যায়, কিংবা আরও বিভিন্ন যে কোনো হরিয়ানা ইত্যাদিতে যায়। কিন্তু যেহেতু আরএসএস কিংবা বিজেপি তারা একটা নর্থ ইন্ডিয়ার একটা রাজনৈতিক দল, তারা বিশ্বাস করে যে নর্থ ইন্ডিয়ার যা কালচার পুরো দেশের মধ্যে ছড়িয়ে দিতে হবে, এবং তাই জন্য বাংলায়
বাচ্চাদের প্লেট থেকে এরা ডিম কেড়ে দিচ্ছে, তার জায়গায় সোয়াবিন, তার জায়গায় রাজমা। বলুন তো কোন বাচ্চা ছেলেটা স্কুল যাবে এই আনন্দে যে চল আজকে স্কুলে রাজমা হয়েছে, আজকে স্কুলে সোয়াবিন হয়েছে, চল আজকে পড়তে যাই। দেখুন, মিড ডে মিল যে বেসিক স্টার্ট হয়েছিল তার একটা বড় কারণ ছিল বাচ্চাদেরকে খাওয়ার লোভ দেখিয়ে তাদেরকে স্কুলে আনো। তার ফলে কি বাচ্চাদের পুষ্টির মানটাও ঠিক থাকবে, তারা একটু পড়াশোনা করতে পারবে। আজকে সেই বেসিক স্ট্রাকচারটাকে ভেঙে দিচ্ছে। আপনি জান না, আপনি 50টা বাচ্চার ইন্টারভিউ করুন যে তোমরা স্কুলে যাচ্ছ, তোমরা কোনটা খেতে পছন্দ করবে, ডিম না সোয়াবিন? তাদের 50 জনের 50 জনই বলবে আমরা ডিম খেতে পছন্দ করবো। এটা একটা বাচ্চার সাইকোলজি। বা মাছ বা মাংস, কারণ এটা তারা সবসময় খেতে পায় না। তো এই ডিমটা কেড়ে নিয়ে এরা যে কী ভালো করতে চাইছে আমি জানি না। এবং নিশ্চয়ই আমরা তো ভোটের আগে বলেছিলাম যে বিজেপি ক্ষমতায় এলে এরা বাংলায় নিরামিষটাকে প্রধান কালচার করে দিতে চায়। আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট দেখছিলাম, এই শ্রাবণ মাস শুরু হয়ে গেছে, একটা মাস সবাইকে বলে নিরামিষ খেতে হবে। এই শুরু হচ্ছে আস্তে আস্তে সফট ল্যান্ডিং করা বলে এটাকে, হ্যাঁ সফট ল্যান্ডিং করছে মানুষের মধ্যে, নিরামিষটাকে স্বাভাবিক করে দেওয়ার চেষ্টা করছে। অথচ এই লোকগুলো দেখবে বিধানসভায় শপথ নেওয়ার পরে তারা নিজেরা গান্ডে পিণ্ডে কিন্তু বিধানসভায় সাবসিডির টাকায় ভাত, মাছ, মাংস সব খাবে, কিন্তু আমাদের বাড়ির বাচ্চাদের ছেলেমেয়েরা তারা কি খাবে সেটা আমরা ঠিক করতে পারবো না। আমাদের বাড়ির ছেলে মেয়ে খাবে, আমরা ঠিক করতে পারবো না ওরা কি খাবে, সেটা ঠিক করে দেবে ইসকন। আর দুনিয়ার সমস্ত টেন্ডার, আমি বলছি ইসকনই কেন পায়? আমি বলছি যদি নিরামিষে দিতে হয়, পশ্চিমবঙ্গে তো আরও অনেক সংগঠন ছিল যারা নিরামিষ দিতে পারে, এবং ইসকনের মতো স্ট্যান্ডার্ড মেনে অনেক এনজিওরা আছে যারা নিরামিষ দিতে পারে। তাহলে ভারতবর্ষে যে রাজ্যে বিজেপি আছে, আমি 8টা রাজ্যের নাম করে দিতে পারি যেখানে শুধু ইসকনকেই টেন্ডার দেওয়া হয়েছে, তার মধ্যে আরেকটা জুড়লো পশ্চিমবঙ্গ। এই ইসকনরাই কেন পায়? এর মধ্যে ইসকনের সাথে কি সম্পর্ক জড়িয়ে আছে বিজেপির, আমি সেটা জানতে চাই। এই প্রসঙ্গে আরেকটা বিষয়, আপনি বিভিন্ন ইস্যুর কথা নিয়ে আলোচনা হচ্ছিল, সেক্ষেত্রে আমরা আরেকটা ইস্যু দেখতে পাচ্ছি। বারুইপুরে যে ঘটনাটা ঘটলো, ধর্ষণের ঘটনার পরে অগ্নিমিত্রা পাল, আমাদের রাজ্যের বিজেপির আর কি দায়িত্বপূর্ণ একজন মন্ত্রী, তিনি বলছেন যে ধর্ষণকে কোনোভাবেই আটকানো সম্ভব নয়, বিদেশেও ধর্ষণ হয়, ধর্ষণ হবে। মানে আমি ভাবছি এবারে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই কথাটা কেন উঠে বেরায়নি, কিংবা বিভিন্ন রাজ্যে কেরালার বিভিন্ন প্রসঙ্গ তুলে আনেন, বা বিভিন্ন যখন আম আদমি পার্টি ছিল বা বিভিন্ন রাজ্যে কংগ্রেস আছে তখন এই প্রসঙ্গগুলো কেন এনার মুখে আমরা শুনতে পাইনি? সত্যি তো মানে এটা তো রাতারাতি বদল করে দেওয়ার মতো একটা ব্যবস্থাও নয়, মানে রাতারাতি যে খুব পরিবর্তন হয়ে যাবে তাও নয়। উনি ঠিকই বলেছেন, মানে 100% হয়তো করা যায়, কিন্তু অনেকটা সময় লাগবে। মানুষকে সে শিক্ষায় শিক্ষিত করতে হবে, ছেলে মেয়েদেরকে সেক্স এডুকেশন তাদের মধ্যে ঠিক আনতে হবে, অনেক কিছু বদল আনতে হবে, রাতারাতি হয় না। কিন্তু বলুন তো, এটা তো আমার কথা নয়, এটা তো আপনার কথা নয়, এটা তো শুভেন্দু অধিকারী বক্তৃতা দেওয়ার মানে ক্ষমতায় আসার আগে বক্তৃতা দিয়ে বলছে এই রাজ্যে বিজেপিকে আনুন, ধর্ষণ বলে আর কোনো শব্দ থাকবে না। এটা তো ওনার বক্তব্য, এটা তো আপনার মুখ্যমন্ত্রীর বক্তব্য। আপনার মুখ্যমন্ত্রীর বক্তব্যকে আপনি নিজে বলছেন, মানে বলতে চাইছেন উনি ভুল বলেছেন, উনি মিথ্যা বলেছেন। নিশ্চয়ই অনেক মিথ্যা বলেছেন। শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার আগে যা বলেছিলেন তার তো উল্টোটা আমরা দেখছি, এখন হতে দেখছি। শুভেন্দু অধিকারী বলেছিলেন তৃণমূলের সবাই চোর, তৃণমূল 1, 2, 3, 4 তৃণমূলের সবাই চোর। তারপরে দেখছি সেই তৃণমূলের ধর্ষণকারী থেকে, ঋতব্রত থেকে, তৃণমূলের যে সায়নী ঘোষ শিব ঠাকুরকে একটা বিশেষ বস্তু পরিয়েছিল, এখন তৃণমূলের কর্মীদের মাথায় টুপি পরিয়ে এখন বিজেপিতে চলে যাচ্ছেন। কিংবা এই দেব, যাকে কাল অব্দি গরুচোর বলা হতো, তাকে তৃণমূলে ঢুকিয়ে নিচ্ছেন। তো এই মুখ্যমন্ত্রী অনেক মিথ্যা কথা বলেছেন, সেটা অ্যাকচুয়ালি অগ্নিমিত্রা পল এই স্টেটমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিলেন। আমি অগ্নিমিত্রা পলকে এখানে কিছুটা সাপোর্ট করছি। রাতারাতি চেঞ্জ হবে না, কিংবা উনি বলেছেন একদম চেঞ্জ হবে না, আমি বলছি রাতারাতি চেঞ্জ হবে না। যদি সদিচ্ছে থাকে সরকারে, তাহলে নিশ্চয়ই পরিবর্তন করা সম্ভব। আচ্ছা, এই যে সামগ্রিকভাবে বিজেপি বা তার সরকারের উপরে এই বিষয়গুলো নিয়ে যে চাপ তৈরি হচ্ছে, বিজেপি তার বিপরীতে চাপ কাটানোর ক্ষেত্রেও বেশ কিছু বিষয়কে ব্যবহার করছে। এরকম তসলিমা নাসরিনের ঘটনাটা আমরা দেখলাম, তারা বলছে যে ইসলামিক মৌলবাদের বিরুদ্ধে তসলিমা নাসরিনকে তারা বাংলায় ফিরিয়ে এনে একটা তাদের মানে ইসলামিক মৌলবাদকে একটা জবাব দিল। না, আমি বুঝতে পারছি না তসলিমা নাসরিন মানে ক্ষমতায় তো আমরা যত জানি নরেন্দ্র মোদী 2014 সালে এসেছেন, আর কারোকে নাগরিকত্ব দেওয়া সেটা তো কেন্দ্রীয় সরকারের হাতে। তার জন্য তো রাজ্য সরকারের বিজেপির ক্ষমতায় আসার কোনো অপেক্ষা করার দরকার ছিল না। তাহলে 2014 সাল থেকে 2026 এই 12 বছর কেন তসলিমা নাসরিনকে তাকে নাগরিকত্ব দিয়ে তাকে কলকাতায় রাখুক, তাকে মহারাষ্ট্রে রাখুক, তাকে নিজের মাথায় রাখুক, যেখানে ইচ্ছা রাখতে পারতো, তার জন্য কেন পশ্চিমবঙ্গে বিজেপির আসার জন্য, ক্ষমতা আসার জন্য ওয়েট করতে হলো? এই জবাবটা আগে শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদাররা দিয়ে দিক, শুভেন্দু অধিকারীরা দিয়ে দিক। কিন্তু বামপন্থীদের সরকারে থাকার সময়
হচ্ছে গিয়ে তসলিমা নাসরিনকে যে বাংলায় তার প্রবেশাধিকার নিয়ে যে জটিলতা, সেই ক্ষেত্রে বামপন্থীদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। হ্যাঁ, তখন নাকি বলতো ওরা সেনা নামানো হয়েছিল হ্যান ত্যান। দেখুন, বামপন্থীরা কেউ কলকাতা থেকে তাড়িয়ে দেয়নি, উনি নিজের ইচ্ছায় কলকাতা থেকে চলে গেছিলেন। ওনার মনে হয়েছিল এখানে আমি সেফ থাকতে পারবো না, তাই অন্য রাজ্যে চলে গেছেন। কিন্তু আমি সব কিছু ছেড়ে দিলাম, সত্যি বামেরা খারাপ, সত্যি তৃণমূল খারাপ, সবাই খারাপ, পৃথিবীর সবচেয়ে ধোয়া তুলসীপাতা দল হচ্ছে বিজেপি। তাহলে 2014 সাল থেকে আপনি নাগরিকত্ব দিয়ে ওনাকে কেন ভারতের নাগরিক কেন প্রমাণ করে দেননি? কেন এত বছর সময় লাগছে? আজও কেন করে দিচ্ছেন না? আমি সেটাই বুঝতে পারছি না। এই যে বলেন না, এখানেই আমরা বলেছি যে যেহেতু উনি ধর্মে মুসলিম, তাই ওনাকে নাগরিকত্ব দেওয়া যাচ্ছে না। ওই যে আমরা তো বলেছি যে সিএতে দিন না, যারা যে কেউ ভারতে এসে শরণার্থী হতে চায়, সেটা হিন্দু হোক, সেটা মুসলিম হোক, সবাইকে দিন নাগরিকত্ব। যদি আজকে সিএর আন্ডারে কোনো মুসলিমকে নাগরিকত্ব দেওয়ার প্রভিশন থাকতো, তাহলে এতদিনে তসলিমা নাসরিনরা তারা ভারতের নাগরিকত্ব পেয়ে যেত। যেহেতু উনি ধর্মে মুসলিম, তাই ওনাকে দেওয়া যাচ্ছে না, তাই বিকল্প কোনো ব্যবস্থা করা হচ্ছে, যেটা 2014 সাল থেকে 2026 এখনও পায়নি, কিন্তু ওনাকে নিয়ে রাজনীতিটা ঠিক চলছে। আচ্ছা, এই সামগ্রিক বিষয়কে নিয়ে শেষ একেবারে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে আমরা তো দেখেছি এই ইস্যুগুলোর ক্ষেত্রে বিরোধী রাজনীতির পরিসরটা খুব গুরুত্বপূর্ণ। যা কিছু নিয়ে আপনি কথা বললেন বা আমরা আলোচনা করছি, তো সেই জায়গা থেকে বিরোধী রাজনীতির পরিসরের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূলের যে 21শে জুলাইয়ের যে শহীদ তর্পণ অনুষ্ঠান, সেটা এবারে একাধিক জায়গায় বহুধা বিভক্তভাবে পালিত হচ্ছে। তো এতে বিরোধী রাজনীতির পরিসর কতটা গুরুত্ব হারাচ্ছে বা কতটা অভিমুখ বদলাচ্ছে? অভিমুখ তো বদলাচ্ছে আর কিছু না, বদলে গেছে। আর হ্যাঁ, দেখলাম অনেকগুলো 4-5টা নাকি শহীদদের জন্য মঞ্চ, মানে শহীদ কম, শহীদদের জন্য মঞ্চ বেশি, আমি যা দেখছি। আর রাজনৈতিক দল মানে তৃণমূল এক একটা ভাইরাসের মতো মাল্টিপ্লাই করছে, আর একটা করে মঞ্চ বাড়ছে পশ্চিমবঙ্গে। তবে দেখো, আমরা সেদিনই বুঝে গেছিলাম, যেদিন এ রাজ্যে বিজেপি ক্ষমতায় এসছে, যেদিন ঋতব্রতরা শুভেন্দু অধিকারীর সাথে কোনো হোটেলে বসে মিটিং করেছে, সেদিনই আমরা বলে দিয়েছিলাম এ রাজ্যে তৃণমূল বলে আর কোনো দল নেই, তৃণমূলের কোনো ভবিষ্যৎ নেই। আইদার এটাকে মানে গোটা তৃণমূল, নয় গোটা বিজেপি। ওই মানে মুখ্যমন্ত্রী, তিনিও এখন ভালো তৃণমূল, এখনকার যে মুখ্যমন্ত্রী তিনি এখন ভালো তৃণমূল। এই যে অর্জুন সিং, তিনি পরিবহন মন্ত্রী, তিনি এখন ভালো তৃণমূল, মানে তিনি একসময়কার ভালো তৃণমূল। তাপস রায় শিল্পমন্ত্রী, তিনিও ভালো তৃণমূল। এখন ঋতব্রতরা ভালো তৃণমূল, এখন মদন রায়রা ভালো তৃণমূল। কাল অবধি যে ফিরাদ হাকিমরা ছিল জিহাদি, তারা আজকে রামসেবক হয়ে ভালো তৃণমূল। হুমায়ুন কবিরা তো হয়ে গেছে অনেক আগেই, ভোটের আগেই ভালো তৃণমূল থেকে বিজেপি চলে গেছেন। তারপরে মদন মিত্র, আজকে অনুব্রত মণ্ডল, সেখানে বলো সায়নী ঘোষ, এতগুলো নাম, কত নাম বলবো? সবাই আইদার, এটা হচ্ছে না কি বলতো, ছোটবেলা আমরা কলেজে রিউনিয়ন করতাম, এটা হচ্ছে তৃণমূলের রিউনিয়ন করা। তৃণমূলে বেসিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া দুনিয়ার সবাই ভালো তৃণমূল। তাই আমরা ওদেরকে বেসিক্যালি একটা দল দেখছি, এখানে কোনো বিরোধী বলে এখন এই পরিসরে কেউ নেই। তবে বামেরা যে ইস্যুগুলো নিয়ে রাস্তায় নেমেছে কয়েকদিন ধরে, গত কয়েকদিন বামেরা বলো, নওশাদ সিদ্দিকী বলো, বিভিন্ন সময় কংগ্রেসদেরও দেখা গেছে, হকার্স ইস্যু, বাচ্চাদের মিড ডে মিল থেকে ডিম কেড়ে নেওয়া, স্মার্ট মিটার জোর করে চাপিয়ে দেওয়া, ইত্যাদি ইত্যাদি যে বিষয় মানুষের অধিকারের লড়াইতে বামেরা কিংবা বিভিন্ন আরও রাজনৈতিক দলের রাস্তায় নেমেছে, আমার মনে হয় মানুষের মনের মধ্যে একটা বিকল্প বিরোধী দল এই পশ্চিমবঙ্গে অলরেডি তৈরি হয়ে গেছে, এবং সেটা 2029-এর ইলেকশনে ওটা একটা ছাপ পড়বে বলে আমার বিশ্বাস। এবং বামেদের বিরোধিতা করার জায়গাটাও এখন প্রবল, কারণ যেহেতু পশ্চিমবঙ্গে এমন একটা দক্ষিণপন্থী দল আছে যাদের সরাসরি রাজনৈতিক বিরোধিতা হওয়া উচিত বামেদের সাথে, তাই বামেদের দ্বিতীয়তে উঠে আসা, মানুষের হয়ে আরও লড়াই করে, একটা কঠিন লড়াই নিশ্চয়ই। তৃণমূলের সাথে ছিল শুধু দুর্নীতির বিরুদ্ধে লড়াই, এখন হচ্ছে দুর্নীতি প্লাস নিজেদের এক্সিস্টেন্স, বাঙালির এক্সিস্টেন্সের জন্য লড়াই, দুটোকে নিয়ে বামেদের চলতে হবে। তাহলে যদি ওরা দ্বিতীয়তে উঠে আসে, এবং তার একটা ফল আমার মনে হয় 2029 আমরা পেতে পারি।